আমাদের কিউবি এর যে ক্লাসগুলা এগুলো আমরা চেষ্টা করবো যে বেশিরভাগ অফলাইনে নেওয়ার জন্য। এখানে ম্যাথমেটিক্যাল বিষয় আছে, কিছু বিষয় আছে এগুলো আসলে মানে ফেস টু ফেস ইন্টারাকশনটা খুবই দরকার হয়। আর অর্গানাইজেশনাল বিহেভিয়ার যেহেতু একটা থিওরিটিক্যাল কোর্স, অনলাইন ক্লাস যদি আমি নেই এটাতেই নেওয়া ট্রাই করবো। আর এখন আপনাদের মাত্র 7 জন প্রেজেন্ট জুমে, কিন্তু আমার অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে না। এমনও হইতে পারে আমি শুধু জুমের এই অনলাইন ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখেও মার্কিং করতে পারি, বুঝছেন? তো যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু বলেন জয়েন করার জন্য। গ্রুপে একটা মেসেজ দেন। আর আপনাদের গ্রুপটা আমি খুঁজে বের করতে পারি না। আপনাদের গ্রুপ থেকে এই মাঝে একটু মেসেজ দিয়েন তো আমাকে মাঝে মধ্যে। আমি আজকেও লিঙ্ক শেয়ার করতে হয়েছে আপনাদের সিআর এর গ্রুপে, বুঝতে পারছেন? আপনাদের গ্রুপটা আমি খুঁজে পাচ্ছি না কেন। স্ক্রিন শেয়ার হইলে বললেন তো স্যার, দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে আমি আপনাদের 5 মিনিটস টাইম দিচ্ছি। 5 মিনিটস পরে মানে ক্লাস কন্টিনিউ থাকবে, কিন্তু এর মধ্যে আপনারা সবাই ভিডিও অন করা লাগবে আর কি। তো আপনাদের কিছুক্ষণ সময় দিচ্ছে, এখন যে অন করতে হবে তা না। যদি এরকম অবস্থায় কেউ থাকেন যে কোভিড ফর্মাল অবস্থায় আছেন, বিছানায় শুয়ে আছেন, মোবাইল থেকে কানেক্টেড হয়েছেন, এরকম হলে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা ঠিক থাকবে এবং কম্পিউটার থেকে কানেক্টেড হন। অনলাইন ক্লাস, এটাও ক্লাস, এটাকে কোনোভাবে ইম্পর্টেন্স কম মনে করার কিছু নাই। আর অনলাইন ক্লাস ও অফলাইন ক্লাসের মতো ইফেক্টিভ করা পসিবল যদি টিচার স্টুডেন্ট দুইজনই সিরিয়াস থাকে। আপনারা আপনাদের মধ্যে যদি সিরিয়াসনেস না থাকে যে আপনারা বিছানায় শুয়ে আছেন, ওই মোবাইল কানে ইয়ারফোন দিয়ে মোবাইলে ক্লাস করতেছেন, এরকম কিছু হইলে কিন্তু ইফেক্টিভ ক্লাস নেওয়াটা টাফ। আপনার সামনে কম্পিউটার থাকবে, আপনি কম্পিউটার থেকে অ্যাড হবেন, আপনার হাতে খাতা কলম সবকিছুই থাকা লাগবে, তখন হচ্ছে ক্লাসটা ইফেক্টিভলি নেওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু অনলাইন ক্লাস, টু ওয়ে ইন্টারাকশনটা খুবই দরকার। আপনারাও রেসপন্স করবেন, আমিও কোশ্চেন করবো। এখন মাত্র 7 জন জয়েন করছে। সিআর কে আছেন? জি স্যার। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লেখেন যে আমি আর্জেন্টলি বলছি ক্লাসে জয়েন করার জন্য। আপনাদের গ্রুপ আমি খুঁজে পাই না, আমি যে লিখবো কিছু একটা বুঝতে পারি না কোন ডিপার্টমেন্ট অফ মার্কেটিং নামে 8টা 10টা গ্রুপ এখন হোয়াটসঅ্যাপে। গ্রুপে একটু লেখেন যে আর্জেন্টলি ক্লাসে জয়েন করার জন্য। লিখছেন? জি স্যার, লিখছি। ওকে, পাইছি গ্রুপ আপনাদেরটা, এখন দাঁড়ান।
ওকে, আমিও লিখলাম মেসেজ এখন থেকে। হ্যাঁ, অন করে ক্লাসটা করুন। শোনেন, ক্লাসের 20 জন 20 জনেরই অ্যাটেন্টিভ হইতে হবে এরকম কোনো কিছু না। আমার যদি 5টা স্টুডেন্ট থাকে একটু সিরিয়াস পড়াশোনা করার মতো, এটাই ক্লাসের জন্য এনাফ, বুঝছেন? আচ্ছা, এখন আমরা তাহলে পড়াশোনায় চলে যাই। আপনাদের সেকেন্ড চ্যাপ্টার, চ্যালেঞ্জ ফর ম্যানেজার্স। ম্যানেজারদের চ্যালেঞ্জ গুলা কি একটু ফোকাস করেন ভালো করে। ক্যাম নাই আল মাহমুদ, আচ্ছা সমস্যা নাই, আপনি ওয়েব ক্যাম না থাকলে তো কিছু করার নাই। আমার নিজের ল্যাপটপেও এই সমস্যাটা হয়, মানে আপনার হচ্ছে জুমে আমি এতে যেতে পারি না। যাদের টেকনিক্যাল প্রবলেম আছে সমস্যা নাই। আচ্ছা, এখন বলা হচ্ছে যে একজন ম্যানেজার কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারে অর্গানাইজেশন বিহেভিয়ারের ক্ষেত্রে। এটা হলো চ্যাপ্টারের নাম। তো এখন এই প্রথম লাইনটা একটু খেয়াল করেন যে মেইনলি চ্যালেঞ্জ কেন বাড়তেছে ম্যানেজারদের, খুব ভালো করে খেয়াল করেন। এবং প্রথমেই এটা একটু মনে রাখবেন যে চ্যালেঞ্জ বাড়তেছে এই জন্য যে বিজনেস ইজ ইনক্রিজিংলি গ্লোবাল ইন স্কোপ। বিজনেস কিন্তু আপনার গ্লোবাল লেভেলে এখন চলে গেছে। এখন বিজনেস আর এরকম না আপনি 5টা 7টা একটা দেশের মধ্যে আপনার ব্যবসা, বিষয়টা কিন্তু এরকম না। আপনার বিজনেসটা অনেকগুলো দেশে এখন ছড়াই গেছে। কিছু কোম্পানি গ্লোবাল, কিছু আছে মাল্টি ন্যাশনাল, এগুলোর মধ্যে আবার পার্থক্য আছে। তো আপনার বিজনেসটা যেহেতু এখন একটা দেশে নাই, একটা কন্টিনেন্টে নাই, অনেকগুলা কান্ট্রিতে স্প্রেড করছে, দ্যাটস ওয়াই ইউ আর ফেসিং সাম চ্যালেঞ্জ যেটা কিনা অতীতে ছিল না। তো এই চ্যালেঞ্জ গুলো আসলে কিরকম, আপনাদের আমি একটা এক্সাম্পল দিই। আপনি, আচ্ছা, একজনের সিফাত কি শুনতে পাচ্ছেন? রহমান হোসেন সিফাত, জি স্যার। আপনি ধরেন আপনাকে মায়ানমারে পাঠানো হইলো, কোম্পানির মায়ানমার ডিভিশনে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হইলো। আপনার কমন সেন্স কি বলে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারেন? এটা কিন্তু হইতেই পারে। আপনাকে, আপনারা যখন গ্লোবাল কোম্পানিগুলোতে চাকরি করবেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরি করবেন, অফেন এরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে আপনাকে বাইরের দেশে পাঠানো হবে দায়িত্ব দিয়ে। তো আর মানে আপনি বলেন যে আপনি কিরকম চ্যালেঞ্জ ফেস করতে পারেন, যেটা কিনা স্যার, বাংলাদেশের ম্যানেজার হইলে আপনি ফেস করতেন। স্যার কমিউনিকেশন ব্যারিয়ার থাকতে পারে স্যার, কমিউনিকেশন প্রবলেম। কমিউনিকেশন ব্যারিয়ার, আর কিছু? আর কেউ কিছু কন্ট্রিবিউট করতে পারবেন? সে বললো যে কমিউনিকেশন একটা চ্যালেঞ্জ ফেস করবে, আর কোনো চ্যালেঞ্জ? শোনেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কালচারাল গ্যাপ। একটু লেখা রাখেন, সবচেয়ে বড় প্রবলেম। টোটাল চ্যাপ্টার আপনার মানে এই জিনিসটার উপরে দাঁড়ায় আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখনকার দিনে কালচারাল গ্যাপ। হ্যাঁ, রেকর্ড করেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, রেকর্ড করেন। যদি অন্য কেউ রেকর্ড করতে চান করতে পারেন। আচ্ছা, এখন এই যে কালচারাল গ্যাপ বা কালচারাল ডিস্টেন্স, এটা আপনার দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে, একটু লেখা রাখেন, মাইক্রো কালচারাল ডিফারেন্স। মাইক্রো, আমি চ্যাটে লিখে দিচ্ছি, মাইক্রো
কালচারাল ডিফারেন্স, এইটা আপনি ফেস করবেন আপনার দেশের মধ্যে ফেস করবেন, বুঝছেন? মাইক্রো কালচারাল ডিফারেন্স। তো মাইক্রো কালচারাল ডিফারেন্সটা কিরকম? আপনারা যারা অন্য ডিভিশন থেকে আসছেন তারা বরিশালে আসার পরে কালচারাল কোনো ডিফারেন্স কি পাইছেন? যে স্যার আমি আসছি রংপুর থেকে এবং এসে মনে হয়েছে যে বরিশালের কিছু বিষয় আলাদা, এরকম বলতে পারবেন কেউ যে স্যার এই বিষয়গুলো আমি দেখছি যে সেপারেট, যে আমি যখন রংপুর ছিলাম বা ঢাকা ছিলাম তখন বিষয়গুলো এরকম দেখি নাই, এরকম কিছু কি আপনারা দেখছেন? মাইক্রো কালচারাল ডিফারেন্স, এরকম কোনো ডিফারেন্সই আপনাদের চোখে পড়ে নাই? আপনারা বিষয়গুলো নিয়ে হয়তো এইভাবে চিন্তা করেন না। তো ডিভিশন টু ডিভিশন আমাদের অনেক কালচারাল ডিফারেন্স আছে, এর মধ্যে একটা হচ্ছে আপনার ধরেন ল্যাঙ্গুয়েজটা আলাদা। আমরা বাংলাতেই কথা বলতেছি কিন্তু আওয়ার স্পিকিং প্যাটার্ন, ইভেন দ্য প্রোনাউন্সিয়েশন, ওয়ার্ডিং, ভয়েস টোন, এগুলা দেখবেন কি যে আলাদা। পাশাপাশি দেখবেন কালচারাল আরেকটা বিষয়ে আমাদের গ্যাপ আছে, ডিফারেন্স থাকে ডিভিশন টু ডিভিশন, এটা হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট আরো বড়, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিফারেন্সও কিন্তু থাকে। অন্য ডিভিশনের একজন এবং এই ডিভিশনের একজন দেখবেন কি যে সাইকোলজিক্যালও কিছু ডিফারেন্স এদের আছে, সে একরকম চিন্তা করতেছে, ওরা আরেক রকম করতেছে। তো উইদিন দা কান্ট্রিও যদি এরকম হয় তখনও কিন্তু আপনার জন্য এটা একটা চ্যালেঞ্জ, যে আপনি বড় হয়েছেন ঢাকা, পড়াশোনা করছেন ঢাকা, কিন্তু আপনাকে ম্যানেজারের রেসপন্সিবিলিটি দিয়া পাঠানো হইলো চিটাগাং, ওইখানেও কিছু আপনি চ্যালেঞ্জ ফেস করবেন ডিউ টু দ্য মাইক্রো কালচারাল ডিফারেন্স। মাইক্রো কালচারাল ডিফারেন্সের ডেফিনেশন হচ্ছে ডিফারেন্স উইদিন দ্য কালচার। একবার আমি সিম্পল ডিফারেন্স বললাম, মানে ডেফিনেশন বললাম যে ডিফারেন্স উইদিন দ্য কালচার, একটা কালচারের মধ্যে যেসব ডিফারেন্স থাকে ছোট ছোট, এটাকে মাইক্রো কালচারাল ডিফারেন্স বলে। কিন্তু আপনার বড় চ্যালেঞ্জ গুলা ফেস করে যখন কিনা হচ্ছে আপনার গ্লোবাল লেভেলে একটা বিজনেস স্প্রেড করে। আমরা আস্তে আস্তে দেখে কি বলা আছে এখানে, এখানে দেখেন আমি রেড করে রাখছি, আপনার একটু লেখা রাখেন ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন। যে আগে যাদের বলা হইতো মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, যে কয়েকটা দেশে বিজনেস করতো, নাও দে আর নোন এজ ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন। ট্রান্সন্যাশনাল এবং মাল্টি ন্যাশনালের পার্থক্য কি দেখেন, বলা আছে যে গ্লোবাল ভিউ পয়েন্ট সুপারসিড ন্যাশনাল ইস্যু। ট্রান্সন্যাশনাল হচ্ছে গ্লোবাল, বুঝছেন? গ্লোবাল চিন্তা ভাবনা করবে তারা, পুরাটা গ্লোব হচ্ছে তার মার্কেট, এরকম চিন্তা করবে। দেখেন এক্সাম্পল আছে এখানে কয়েকটা, কোকের বিষয় তো আমরা সবাই জানি, একই রকম প্রোডাক্ট আপনার ওয়ার্ল্ডের সব দেশেই সে সেল করতেছে, এরা হচ্ছে গ্লোবাল। কিছু ডিফারেন্স আছে কিন্তু এরা টোটাল মার্কেটটাকে একটা, মানে টোটাল গ্লোবাল মার্কেটকে একটা মার্কেট হিসেবে তারা কনসিডার করতেছে। মাল্টি ন্যাশনালের বিষয়টা হচ্ছে মাল্টি ন্যাশনাল এক এক দেশে এক এক রকম ভাবে ব্যবসাটা করে, এক এক দেশে তারা এক এক রকম ভাবে ব্যবসা করবে। যেমন ইউ নো অ্যাবাউট গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন আপনারা একটু চেক করে দেখেন পাকিস্তানে কি নামে আছে, ওয়েস্ট ইন্ডিজে কি নামে আছে, একটু চেক করে দেখেন এগুলো, স্যার দেখবেন পাকিস্তানে টেলিনর আছে। টেলিনর, ওদের মাদার অর্গানাইজেশনের নামই হচ্ছে টেলিনর। ওরা ব্যবসা করে 10-15টা দেশে মনে হয় ওদের বিজনেস এখন আছে, এক এক দেশে এক এক নামে ব্যবসা করতেছে, ঠিক না? কিন্তু আপনি দেখেন যে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে যদি আমরা বলি লাক্সের কথা, ইন্ডিয়া থেকে লাক্স অন্য কোনো নামে আছে? নাই। তো বিষয়টা এরকম, ট্রান্সন্যাশনাল হচ্ছে আপনার গ্লোবাল আসপেক্টে বিজনেস করবে। এখন এটাই হলো বিষয় যে আপনি যখন গ্লোবাল হবেন, আপনার ব্যবসাটা যখন গ্লোবাল হবে তখন আপনার চ্যালেঞ্জ গুলা কিরকম হবে। এই যে দেখেন লার্নিং অবজেক্টিভে আমাদের প্রথম যেটা, অনেক সময়
মানে কোশ্চেনটা এরকমও হয়ে যায়, ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট অর্গানাইজেশনস কম্পিটিং ইন দ্য গ্লোবাল ইকোনমি। গতবার সরাসরি এটাই দেওয়া হয়েছিল, বুঝছেন? কোন কোন ফ্যাক্টরের কারণে আপনার গ্লোবাল ইকোনমিতে বিজনেস করাটা এফেক্টেড হয়, বুঝছেন? আবার অনেক সময় এমনও হইতে পারে আপনাকে জাস্ট এই লাইনটা তুলে দেওয়া হবে, এরপরে কি লেখা দেওয়া হবে, ডিসকাস দিস স্টেটমেন্ট। কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড করার জন্য, যেহেতু আপনারা এখন থার্ড ইয়ারে উঠছেন, কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকা লাগবে। তো কেউ কি বলতে পারবেন যে দুইটার অ্যান্সার কি একই হবে নাকি কিছুটা আলাদা হবে? যদি 2.1 থাকে কোশ্চেনে, অথবা যদি এইটা থাকে, অ্যান্সার কি একই রকম হবে নাকি কিছু ডিফারেন্স থাকবে? এই আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি যা বলছি বুঝতেছেন কিনা? কথাবার্তা কি বুঝতে পারতেছেন? একটু কথা বললেন, তা না হলে তো সমস্যা। জি স্যার। আমার কোশ্চেনটা বুঝতে পারছেন আমি কি বলছি? এক্সামে দেখলেন কোশ্চেন আসছে, ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট অর্গানাইজেশনস কম্পিটিং ইন দ্য গ্লোবাল ইকোনমি, এটা দেখলেন। অথবা দেখলেন যে এই লাইনটা তুইলা বলা আছে ডিসকাস। আচ্ছা, অ্যান্সার কি হবে এটাতে পরে আসি, আমরা আরো একটু সামনে যাই আগে, না? এখন দেখেন যে কোন কোন ফ্যাক্টরের কারণে এফেক্টেড হয়। এই যে দেখেন মেজর চ্যালেঞ্জ, এই যে এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট মেজর চ্যালেঞ্জ মাস্ট ম্যানেজার্স ওভারকাম টু রিমেইন কম্পিটিটিভ। একই একই কিন্তু এগুলা, ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস, প্রথমে যেটা বলা হলো লার্নিং অবজেক্টিভ। এখন যেটা বলা হচ্ছে যে এইখানে যে কোশ্চেনটা, হোয়াট মেজর চ্যালেঞ্জ মাস্ট ম্যানেজার ওভারকাম টু রিমেইন কম্পিটিটিভ, সবগুলার কিন্তু অ্যান্সার একই রকম হবে। আমার কথা বুঝতে পারেন না এরকম কেউ কি আছেন? থাকলে একটু রেসপন্স করেন। একটা কোশ্চেন করলে আরেকটা অ্যান্সার লেখা দেন আপনারা, এই জন্য কোশ্চেনের বিষয়ে বলা লাগতেছে আগে থেকে। আমার কথা বুঝতে পারেন নাই এরকম কেউ থাকলে কাইন্ডলি একটু রেসপন্স করেন যে স্যার আমি বুঝি না, আরেকবার বলেন। রোল নাম্বার 37, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন দেখেন কোন কোন চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে আপনাকে। প্রথমটা হচ্ছে সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ। এইখানে অনেক লাইন মার্ক করা আছে। প্রথমে আমি একটা কনফিউশন আপনাদের দূর করি, আপনাদের এত কিছু পরীক্ষার হলে লিখতে হবে না, আপনারা জাস্ট একটা বা দুইটা রেলিভেন্ট সেন্টেন্স, টপিক সেন্টেন্স, এগুলা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এই জায়গাগুলোতে একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। যেমন সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ, এইখানে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে আপনার চায়নার এই গুয়াংসি। এটার বিষয়ে আপনারা আগে শুনছেন কিনা আমি জানি না, যে চায়নাতে যদি আপনি বিজনেস করতে যান তখন আপনাকে এই বিষয়টার সাথে পরিচিত হওয়া লাগবে, যেটা কিনা বাংলাদেশে আপনি জানেন না। এখানে গুয়াংসির মানে হচ্ছে বিল্ডিং নেটওয়ার্ক ফর সোশ্যাল এক্সচেঞ্জ। আপনি একজনকে ফেভার করলে তার কাছ থেকে আবার ফেভার পাবেন, মানে এইরকম একটা কালচার আর কি চায়নাতে আছে, যে ইন্ডিভিজুয়াল ক্যান আস্ক ফেভার অফ ইচ আদার উইথ দ্য এক্সপেকটেশন দ্যাট দ্য ফেভার উইল বি রিটার্ন। আপনি চায়নায় বিজনেস করতে গেলে চাইনিজরা এক্সপেক্ট করবে যে আমার দেশে ব্যবসা করতে আসছে, রিটার্নে আমরাও এদের থেকে অনেক কিছু পাবো। বুঝতে পারছেন? তো দেখেন এই যে গুয়াংসির বিষয়টা, এটা চায়নাতে ইউনিক না, আর অন্যান্য দেশে আছে। যেমন এখানে বলা হচ্ছে রাশিয়া এবং হাইতির কথা, যে লয়াল রিলেশনশিপ ওইখানে খুবই ইম্পর্টেন্ট বিজনেস করতে গেলে। তো এই গুয়াংসির কারণে দেখেন কি হয়েছে, কেএফসি চায়নাতে জয়েন্ট ভেঞ্চার করে বিজনেস করতেছে 60% কেএফসির ওনারশিপে, আর চায়না গভর্নমেন্টের হচ্ছে 40%। আপনারা জানেন অবশ্যই যে চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি, এখানে আপনার গভর্নমেন্ট অনেক কিছুতেই তারা স্টেক রাখে এবং ওনারশিপ রাখে। গভর্নমেন্ট মানে হচ্ছে আপনার দেশ আর কি।
তো এখানে দেখেন যে ইউএসএ তে যদি আপনি বিজনেস করতেন তখন কিন্তু আপনার এই চ্যালেঞ্জটা ফেস করতে হইতো না। ইউএসএ তে গুয়াংসির বিষয়টা এরকম না, সবকিছু ম্যাথ মানে একটা মেথডে চলে। যে আপনার এখানে আপনি করাপশন ফেস করবেন না, আপনি আপনার মতো করে বিজনেস করবেন, রাষ্ট্র আপনাকে সাপোর্ট দেবে। চায়নার ক্ষেত্রে বিষয়টা আবার অন্যরকম, এবং বিষয়টা কিন্তু তারা খারাপও বলতেছেন। যাই হোক, এখন এটা একটা চ্যালেঞ্জ, সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই যে কালচারাল ডিফারেন্স। কালচারাল ডিফারেন্সের ক্ষেত্রে দেখেন যে এখানে মাইক্রো কালচারাল ডিফারেন্স তো আপনাদের বলছি আগে। তো কালচারাল ডিফারেন্সের ক্ষেত্রে আপনাদের একটা থিওরি পড়া লাগবে, যেটা হচ্ছে আপনার গ্রিট হফস্টিডের থিওরি। দেখেন আমি এই যে ব্লক করছি, কালচারাল ডিফারেন্স। এখানে গ্রিট হফস্টিড, এ ফেমাস রিসার্চার অফ নেদারল্যান্ড, ডাচ। ওনার 1,60,000 ম্যানেজার এন্ড এমপ্লয়ি আইবিএম এ যারা চাকরি করতো তাদের উপরে সে সার্ভে করে 4টা কালচারাল ডিফারেন্স শো করছে। 4টা, মনে রাখি। কয়টা দেশের উপরে? 60টা দেশের উপরে, এবং এই 60টা দেশের মধ্যে আপনার বাংলাদেশ নাই। এখন বাংলাদেশ নাই, কিন্তু তার মানে কি বাংলাদেশের সাথে রেলিভেন্স নাই? অবশ্যই রেলিভেন্সে আছে, আপনি থিওরিটা পড়লেই দেখতে পাবেন। তো এখন কি কি ডিফারেন্স আছে, এই যে দেখেন এখানে ডাইমেনশন গুলা বলা আছে, ফিগার 2.1। কোন কোন দেশের মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, কেউ কেউ কালেকটিভিস্ট। আচ্ছা, আমাকে বলতে পারবেন এখানে কোনটা কি? আপনারা এই থিওরিটা পড়ছেন না আগে? ইন্টারন্যাশনাল বিজনেস বা এরকম পড়ছেন কিন্তু। এনিওয়ান ইন দ্য ক্লাস ক্যান ইউ এক্সপ্লেইন দ্য থিওরি ইন ব্রিফ? আমাকে কেউ একজন বলেন ইন্ডিভিজুয়ালিজম এটার মানে কি? কে বলতে পারবেন? রোল নাম্বার 83। পারবেন বলতে? যে রেসপন্স না তার Yes, অ্যাটেন্ডেন্স। sir. হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিজম কি জিনিস? জানেন কি না? না জানলে বলেন যে স্যার বলতে পারবো না। আপনারা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা কি আসলে নির্বোধ নাকি নির্বোধ হওয়ার ভান করেন? আমি বুঝি না। আপনারা সবকিছুই পারেন, কিন্তু ক্লাস টাইমে রেসপন্স করতে পারবেন না অনলাইনে। আচ্ছা, রোল নাম্বার 87। ইয়েস স্যার। আপনি পারবেন ইন্ডিভিজুয়ালিজম কি বলতে স্যার পারবেন? স্যার ব্যক্তি স্বতন্ত্র। কি? ব্যক্তি স্বাতন্ত্র্য? জি স্যার। না, ঠিক আছে। আর কালেকটিভিজম? আহ, আমি আপনাদের একটা কোশ্চেন করি, যে কোনো একজনকে। 87 আপনাকেই করি। আপনি আপনার পড়াশোনা নিয়ে কিছু বলেন তো, যে আমার কথা বুঝছেন, যে আপনার এক্সিস্টিং পড়াশোনা এটা নিয়ে একটা সেন্টেন্স বলেন। আপনার যে ডিগ্রিটা বলতে পারবেন? উম, আপনারা মানে একটা সেন্টেন্স বলতে পারবেন না? যে কেউ একজন বলেন। রোল নাম্বার এই যে 26, আপনি কি সিয়ান না? আপনি তো মনে হচ্ছে। ভিডিও অফ করে রাখছেন কেন আপনারা? কেউ অন করে রাখছেন, কেউ অফ করে রাখছেন। অফ করে রাখছেন কেন? সাবির, আপনি বলেন তো দেখি আপনার পড়াশোনা নিয়ে একটা সেন্টেন্স।
এই শোনেন, আপনাদের কিন্তু আরো অনেক শার্প হইতে হবে, আরো রেসপন্সিভ হইতে হবে, ইন্টারাকশন কমিউনিকেশন আরো ভালো হইতে হবে। যে একটা কোয়েরির পরে আপনারা রেসপন্স করতে অনেক সময় নেন, এগুলা কিন্তু ভালো কোনো কিছু না। স্মার্টনেস কিন্তু একটা লেভেলে দরকার আছে। আপনি মনোযোগ দিয়ে লেকচার শুনেন ঠিক আছে, কিন্তু আপনার, আমি তো পার্টিসিপেশনের সুযোগ দিচ্ছি আপনাদের ক্লাস ডিসকাশন, এটা আমি সবসময় দিই এবং এটা খুব দরকার। আপনারা মানে পারেন না পার্টিসিপেট করতে। আমি বলছি আপনাদের পড়াশোনা নিয়ে একটা সেন্টেন্স বলতে। ধরেন আপনাদের একজনকে জিজ্ঞেস করা হইলো, সে বললো যে আমি বিবিএ তে পড়ি। খুব ভালো করে খেয়াল করেন। আরেকজনকে জিজ্ঞেস করা হইলো যে আপনি কি করেন, কি পড়াশোনা করেন, সে বললো আমি পিএইচডি তে পড়ি। এখানে ইন্ডিভিজুয়ালিস্টিক কে আর কালেকটিভিস্ট কে? রোল নাম্বার 11, উনাকে বলা হইলো যে, উনাকে জিজ্ঞেস করা হইলো, উনি বললেন যে আমি বিবিএ তে পড়ি। আর সাব্বির, সে বললো যে আমি পিএইচডি তে পড়ি। এখানে ইন্ডিভিজুয়ালিস্টিক কে হবে আর কালেকটিভিস্ট কে হবে? স্যার রোল নাম্বার 11 ইন্ডিভিজুয়াল কালেক্টিভিস্ট। কে কালেকটিভিস্ট? রোল নাম্বার 11? না স্যার, রোল নাম্বার 11 বলেন একজন যে করে বলেন। বলছে আমি পিএইচডি তে পড়ি স্যার সে হচ্ছে কালেকটিভিজম, আর যে বলছে স্যার আমি হচ্ছে বিবিএ তে পড়ি সে হচ্ছে স্যার ইন্ডিভিজুয়ালিজম। সে ইন্ডিভিজুয়ালিজম না, সে ইন্ডিভিজুয়ালিস্টিক। আর সে হচ্ছে কালেকটিভিস্ট। ইন্ডিভিজুয়ালিজম, কালেকটিভিজম এগুলো হলো ডাইমেনশনের নাম, কিন্তু এগুলো যখন আপনি মানুষের উপরে প্রয়োগ করবেন তখন এগুলো হবে ইন্ডিভিজুয়ালিস্টিক এবং কালেকটিভিস্ট, ঠিক না? হ্যাঁ, আপনাদের কথা ঠিক আছে। কারণ হচ্ছে আপনি পিএইচডি তে পড়েন, এটা যখন আপনি বলবেন তার মানে আপনি আপনাকে একটা গ্রুপে আইডেন্টিফাই করতেছেন, কালেকটিভিস্ট। পিএইচডি একটা বিশাল গ্রুপ, আপনি এই গ্রুপের মেম্বার, আপনি এটা বলতেছেন। তো ইন্ডিভিজুয়ালিস্টিক কান্ট্রি যেগুলা বা ইন্ডিভিজুয়ালিজম যেসব দেশে আছে, দেখা যাচ্ছে যে ওইসব দেশের মানুষ, দে আর কনসার্ন অ্যাবাউট দেয়ার, অ্যাবাউট দেমসেলফ অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। মনে রাখেন, ইন্ডিভিজুয়ালিজম যেসব দেশে আছে ওইসব দেশের মানুষজন, দে আর কনসার্ন অ্যাবাউট দেমসেলফ অ্যান্ড দেয়ার ওন ফ্যামিলিজ। নিজেকে নিয়ে এবং নিজের পরিবারকে নিয়ে চিন্তা করে, অন্যদের নিয়ে এত চিন্তা ভাবনা করে না। কিন্তু কালেকটিভিস্টরা হচ্ছে এর উল্টা। কালেকটিভিস্ট সোসাইটিতে গ্রুপ খুবই ইম্পর্টেন্ট। সোসাইটি, পাড়া মহল্লা, ফ্যামিলি, আমাদের গ্রাম দেশে দেখবেন যে ওইখানে কিন্তু কালেকটিভিজমটা মোটামুটি শক্তিশালী। শহরাঞ্চলে কমে গেছে, শহরাঞ্চলে আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক অনেকে হয়ে গেছি, কিন্তু গ্রামে দেখবেন যে আপনার পরিবার, সমাজ, পরিবার না ধরেন সমাজ, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। তো হবস্টিড দেখাইছে যে ওয়ার্ল্ডের 60টা দেশের মধ্যে অনেকগুলো ইন্ডিভিজুয়ালিস্টিক, অনেকগুলো হচ্ছে আবার কালেকটিভিস্ট। এটা প্রথমটা। পরেরটা কি বলেন তো? হাই পাওয়ার ডিস্টেন্স আর লো পাওয়ার ডিস্টেন্স পারবেন বলতে? আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে বস, ম্যানেজার, এরা কি অনেক ইম্পর্টেন্ট কিনা? এরা কোনো একটা অর্ডার করলে এটা শুনতে আমরা বাধ্য থাকি কিনা? বা আমাদের দেশের রাজনৈতিক নেতারা, তারা কর্মীদের দেখা যায় একটা কিছু বললে যে তারা এটা মানে পালন করবেই, এরকম একটা বিষয়, ঠিক না? এই বিষয়গুলো হচ্ছে হাই পাওয়ার ডিস্টেন্স। সোসাইটির বিভিন্ন লেভেলে পাওয়ারের ডিস্টেন্সটা কিরকম। তো হাই পাওয়ার ডিস্টেন্স যেসব জায়গায় থাকে ওইখানে আপনার ম্যানেজারদের, সুপারভাইজারদের তাদেরকে হচ্ছে খুব মানে অনার খুব বেশি করা হয়, এবং পার্টিসিপেটিভ ডিসিশন মেকিং যেটা, এটা কম থাকে হাই পাওয়ার ডিস্টেন্সে। লো পাওয়ার ডিস্টেন্সে আবার বিষয়টা এরকম থাকে না। আচ্ছা, পরের যেটা, যেমন ধরেন হাই আনসার্টেনটি অ্যাভয়েডেন্স। ভালো করে খেয়াল করেন, হাই আনসার্টেনটি অ্যাভয়েডেন্স হচ্ছে এইসব সোসাইটির লোকজন আনসার্টেনটি পছন্দ করে না। এজন্য যে কোনো ডিসিশন নেওয়ার আগে তারা হচ্ছে অনেক অ্যানালাইসিস করে এরপরে হয়তো ডিসিশন নেবে। যে বিজনেসে প্রফিটের আনসার্টেনটি বেশি, ওই বিজনেসে তারা কম যায়।
লো আনসার্টেনটি হচ্ছে এটার আবার উল্টা, ঠিক না? এটার উল্টা। আচ্ছা, এখন আমরা দেখি একটু যে আমরা যেসব কথাবার্তা এতক্ষণ বললাম এগুলো মিলে কি। আচ্ছা, আপনার এই কনসেপ্ট একটু পড়ে রাখেন। এক্সপেট্রিয়েট ম্যানেজার, দোজ হু ওয়ার্ক ইন এ কান্ট্রি আদার দেন দেয়ার হোম কান্ট্রি, এরা হলো এক্সপেট্রিয়েট ম্যানেজার। আপনি, আপনার জন্ম হয়েছে বাংলাদেশে কিন্তু আপনি চাকরি করেন কোরিয়াতে, ম্যানেজার হয়ে গেছেন কোরিয়াতে কোম্পানির, আপনি হচ্ছেন এক্সপেট্রিয়েট ম্যানেজার। সেই ক্ষেত্রে আপনার কালচারাল ডিফারেন্স সম্পর্কে জানাটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই টেবিল 2.1 এক্সামে আসবে না, কিন্তু যদি কারো আগ্রহ থাকে পড়ে দেখেন, অত্যন্ত ইন্টারেস্টিং কিছু বিষয় এখানে আছে, বুঝছেন? জাপান, মেক্সিকো, সৌদি আরব। দেখেন একটা মাত্র আমি বলি, দেখেন যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখেন জাপানে কি পাংচুয়ালিটি খুবই দরকার, ঠিক না? একবার ডিউ টাইমে থাকা লাগবে। মেক্সিকোতে কি অবস্থা দেখেন, ইম্পর্টেন্ট, তেমন একটা ইম্পর্টেন্ট, ঠিক না? সৌদি আরবে কি অবস্থা দেখেন, ওরা কোনো পার্টিকুলার টাইমে অ্যাপয়েন্টমেন্ট দেন, ওরা দেয় কিসে? সৌদিতে সকালে, বিকালে, রাতে, বুঝছেন? টাইমস অফ দ্য ডে অ্যাপয়েন্টমেন্ট এইভাবে দেয় যে কালকে রাতে আপনার সাথে আমার মিটিং, রাতের কোন সময়ে, মানে এইসব নাই। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে হফস্টিডের থিওরিটার ডিফারেন্স শুরু হয়েছে। এখান থেকে একটু আপনারা দেখবেন ওইরকম কিছু ইয়া নাই। আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম কি কালেকটিভিজম কি দেখেন এইখানেও দেওয়া আছে, বইয়ের এই জায়গাতেও শর্ট ডেফিনেশন দেওয়া আছে। অবশ্যই ডেফিনেশন গুলো দেখবেন, ভালো করে পড়বেন, ঠিক আছে? পাওয়ার ডিস্টেন্সে দেখেন কি বলা আছে, দ্য ডিগ্রি টু হুইচ এ কালচার একসেপ্ট আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, পাওয়ারের ক্ষমতার অসম বন্টন। উপরের দিকে সোসাইটিতে যারা আছে তাদেরকে অনেক বেশি পাওয়ার দিয়ে দেওয়া, নিচের দিকে যারা আছে তাদেরকে অনেক কম পাওয়ার দেওয়া। এখন এই বিষয়গুলার ওয়ার্কের বা আপনার অর্গানাইজেশনে কিরকম ইম্প্যাক্ট পড়ে। পাওয়ার ডিস্টেন্সের ক্ষেত্রে দেখেন এই যে প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যে এরকম কিছু এক্সপ্লানেশন দেওয়া আছে যে ওয়ার্ক রিলেটেড অ্যাটিটিউডে কিরকম ইফেক্ট পড়ে। পাওয়ার ডিস্টেন্সে দেখেন যে যেসব জায়গায় আপনার পাওয়ারের লেভেল মানে লো পাওয়ার ডিস্টেন্স, ওইখানে ম্যানেজার এন্ড এমপ্লয়িজ জাজ ইচ আদার অন এ বেসিস অফ ইকুয়ালিটি, ঠিক না? ম্যানেজার্স আর গিভেন অথরিটি অনলি ইফ দে হ্যাভ এক্সপার্টাইজ। একজন ম্যানেজার যখন সে এক্সপার্ট হবে, তার যখন এক্সপার্টাইজ থাকবে, তখনই হচ্ছে সে ম্যানেজার হওয়ার যোগ্যতা অর্জন করে, এর আগে সে করেন। এরপর দেখেন আনসার্টেনটি অ্যাভয়েডেন্স এর কথা বলা হচ্ছে। The people are more willing to take risk and are more comfortable with individual difference. Conflict is seen as constructive. আচ্ছা, এটার বিষয়ে একটু খেয়াল করেন, এটা একটু যে ম্যাসকুলিনিটি এন্ড ফেমিনিটি, যে কিছু সোসাইটি থাকে ম্যাসকুলিন, কিছু থাকে ফেমিনিন। আর ম্যাসকুলিন সোসাইটিতে এক্সপেক্ট করা হয় যে পুরুষরা ডিসিশন মেকার হবে, বুঝছেন? ম্যাসকুলিন সোসাইটিতে মনে করা হয় দ্য ডিসিশন মেকার উইল বি দ্য ম্যান উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, দে উইল বি টাফ। দেখেন এখানে বলা আছে ম্যান, the idea goes should be assertive, tough and decisive. আর উইমেনরা কিরকম হবে? নার্চারিং, মডেস্ট এন্ড টেন্ডার, ঠিক না? নার্চারিং, মডেস্ট এন্ড টেন্ডার। উইমেনরা হচ্ছে কেয়ারিং হবে, মানে এরকম একটা বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট হফস্টিডের থিওরিতে এই ডাইমেনশনটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে টাইম ওরিয়েন্টেশন।
কিছু কান্ট্রি থাকবে লং টার্ম ওরিয়েন্টেড, কিছু কান্ট্রি আছে শর্ট টার্ম ওরিয়েন্টেড। লং টার্ম ওরিয়েন্টেড কারা? চায়না। চায়না হচ্ছে লং টার্ম ওরিয়েন্টেড, এজন্য চায়নাতে আপনার হচ্ছে থ্রাফট, পারসিস্টেন্স, এই ধরনের লং রান যে ফিচার গুলা বা বৈশিষ্ট্যগুলা, এগুলা খুবই ইম্পর্টেন্ট দীর্ঘমেয়াদী আপনার ওরিয়েন্টেশন এগুলো। আর রাশিয়ানরা হচ্ছে শর্ট টার্ম ওরিয়েন্টেড। ঠিক আছে, তো এইখানে আপনি যেটা করবেন, আমি আপনাকে বলি যে এখান থেকে কিভাবে হবে কোশ্চেনটা। এই যে 2.2, how cultural difference form the basis of work related attitude. কালচারাল ডিফারেন্সে ওয়ার্ক রিলেটেড অ্যাটিটিউডে কিরকম ইমপ্যাক্ট পড়ে, এখানে দেখেন কিরকম ইফেক্ট পড়ে। এখানে করলে এগুলা পাবেন। খুব ভালো করে কোশ্চেনটার প্রিপারেশন রাখেন। আমি একটা কথা বলি আপনাদের, আপনারা এই যে কোশ্চেন গুলা আছে, দরকার হয় আগে থাকতে আপনারা একটা খাতা বা ডায়েরি মেনটেন করেন এবং এই কোশ্চেন গুলার অ্যান্সার রেডি করে রাখেন। বুঝতে পারছেন? এই যে কোশ্চেনটা এইমাত্র আপনাদেরকে বললাম যে এগুলা রেডি করে রাখেন। কিভাবে রেডি করবেন? এখানে লাইন বাই লাইন আপনারা যান এবং দেখেন যে ইন্ডিভিজুয়ালিস্টিক এবং কালেকটিভিস্ট ম্যানেজার তারা কিরকম হয়, এটাই তো ইম্প্যাক্ট। এই যেমন দেখেন ম্যানেজার, রিটেন ইন্ডিভিজুয়ালিস্টিক কান্ট্রি, এখানে ম্যানেজারে এমফাসাইজ এন্ড এনকারেজ করে কি ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট। কার প্রমোশন হয়েছে, ফার্মের কার প্রমোশন হয়েছে। আর কালেকটিভিস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি যে কোম্পানি কেমন ভালো করছে, কেমন প্রফিট করছে, কোম্পানি কত ভালো করতেছে, বুঝছেন? কোম্পানি ওরিয়েন্টেড। এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবেন যে ওয়ার্ক রিলেটেড অ্যাটিটিউডে কিছু বিষয় আছে এখানে। তো আপনারা ডাইমেনশন গুলা করবেন, আর প্রত্যেকটার আন্ডারে খুব বেশি না, একটা বা দুইটা করে ইম্প্যাক্ট একটু পড়েন। ওয়ার্ক রিলেটেড অ্যাটিটিউডে একটা বা দুইটা ইম্প্যাক্ট। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে সময় দেই, আপনারা একটু দেখেন, আমাকে বলেন যে স্যার কারো কোনো জায়গায় কোশ্চেন আছে কিনা, এটা একটু দেখেন। এই কোশ্চেনটার যে অ্যান্সার, হোয়াট মেজর চ্যালেঞ্জ মাস্ট ম্যানেজার ওভারকাম টু রিমেইন কম্পিটিটিভ, এটার অ্যান্সার দেখেন, আমি বলে দিচ্ছি আপনাকে। অ্যান্সারটা একটু বড় হবে। একটা হচ্ছে যেমন সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ, এটা একটা পয়েন্ট হবে। কালচারাল ডিফারেন্স একটা পয়েন্ট হবে। ঠিক আছে, আর ডাইভার্সিটি একটা পয়েন্ট হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই কোশ্চেন আসলে কি পুরো চ্যাপ্টার লেখা দেওয়া লাগবে? না, বিষয়টা এরকম না। ইউ হ্যাভ টু অ্যান্সার অন দ্য বেসিস অফ ইউর মার্কস। আপনার যদি একটা 5 মার্কসের কোশ্চেন আসে যে কোন কোন চ্যালেঞ্জ ওভারকাম করা লাগবে, সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ, কালচারাল ডিফারেন্স, এর মধ্যে আপনি যত পারেন সামারাইজ করে লিখবেন, 2-2.5 পেজ সামারাইজ করে লিখবেন। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ডাইভার্সিটি। এই যে এটা, তো ডাইভার্সিটি কি মিন করে এবং কোন কোন ডাইভার্সিটি আছে, জাস্ট তখন নাম বললেই হবে। যদি 5 মার্কসের একটা কোশ্চেন হয়, 10 মার্কসের হইলে আপনাকে ডিটেইলে যেতে হবে। তখন ধরেন কালচারাল ডিফারেন্সের মাঝখানে আপনি হফস্টিডের থিওরি নিয়ে কথাবার্তা বললেন। আমার কথা বুঝতে পারছেন? ডিসিশনটা মার্কস অনুযায়ী হবে। আপনারা একদিন বললেন না যে থিওরি অনেক বেশি লিখতে হয়। থিওরি অনেক বেশি লিখতে হয় বিষয়টা এরকমও না। আমি আপনাদের বলি, আপনারা আজে বাজে কথা পরীক্ষার খাতায় লেখেন না। আপনারা যেটা আমি চাইছি কোশ্চেনে, আমরা যেটা চাই আপনারা ওইটা অ্যান্সার করেন, এক্সাক্ট অ্যান্সার করেন। বিশেষ করে আমার পার্ট গুলাতে থিওরি আপনার সব মনে রাখতে হবে। আপনি পড়েন, জানার জন্য পড়েন, কিন্তু ধরেন এক্সামের জন্য আপনি ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশনের ধরেন ডেফিনেশন লিখবেন, আপনি জাস্ট একটা লাইন লিখলেই কিন্তু হয়, ইন্ডিকেটিং দ্যাট দ্য গ্লোবাল ভিউ পয়েন্ট সুপারসিড ন্যাশনাল ইস্যু। এরপর একটা এক্সাম্পল দিলেন ট্রান্সন্যাশনাল কোম্পানির, এটাই কিন্তু এনাফ।
হোয়াট ডু মিন বাই ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন? আপনি অনেক কিছু লিখলেন, হাফ পেজ, এক পেজ লিখলেন, না এটা দরকার নেই। আপনি পড়ছেন কিনা, জিনিসটা সম্পর্কে জানেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার থেকে আরো ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে একেবারে বইয়ের মতো করে বইয়ের ওয়ার্ডিং এ লিখতে হবে, নট নেসেসারি। আপনি যদি ফ্রি হ্যান্ড ইংলিশ ভালো লিখতে পারেন, আপনি আপনার মতো করে লেখেন, কনসেপ্ট ঠিক থাকলে আপনি মার্কস পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কিছু বলবেন কিনা? সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ, এরপরে আমরা গেলাম কালচারাল ডিফারেন্স এবং হফস্টিটের থিওরি। কারোই কোনো কোশ্চেন নাই? এই ভিডিও অফ করছেন কেন আপনারা? ভিডিও অন করেন তো। ভিডিও গুলো অন করেন। অনেকেরই কিন্তু ভিডিও একবারও আমি অন দেখি নাই। রোল নাম্বার 4869, ভিডিও অন রাখেন। কারো কোনো কোশ্চেন না থাকলে কি আমরা তাহলে আরো সামনে যাব? আরমান হোসেন 87, রোল নাম্বার 87, আরমান হোসেন। জি স্যার। কি এখন সামনে যাওয়া যাবে নাকি কোনো কোশ্চেন আছে? না স্যার, যেতে পারি সামনে। ওকে, আচ্ছা আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলি। আপনাদের অ্যাসাইনমেন্টটা আসলে এবার আর কঠিন করব না, এবং এটা আপনাদের এই ওবির ক্ষেত্রে পড়াশোনার সাথে যেন রিলেটেড থাকে এরকম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আহ আপনাদের তৌফিক স্যার কি কোনো অ্যাসাইনমেন্ট দিছেন? না স্যার। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট আপনারা যেটা করবেন, আপনারা কয়জন আছেন স্টুডেন্ট ক্লাসে? স্যার 23 জন। 23 জন। আপনারা 4 জন করে গ্রুপ করেন, বুঝছেন? 4 জন করে 6টা গ্রুপ করেন। একটা গ্রুপে একজন একটু কম পড়বে। যেটা করতে হবে, এক একটা গ্রুপের এক একটা চ্যাপ্টারের উপরে প্রেজেন্টেশন দেওয়া লাগবে। প্রেজেন্টেশনটা অনলাইনে হবে, কোন একটা অনলাইন ক্লাসে প্রেজেন্টেশনটা হবে। প্রেজেন্টেশনটাতে সবাই পার্টিসিপেট করবেন। আর এখন কথা হচ্ছে যে কিভাবে করবেন কাজটা, আমি একটু আপনাদের বলে দিই। গ্রুপগুলা আপনারা রোল নাম্বারের সিরিয়াল ওয়াইজ করলে ভালো হয়। আর যদি মনে করেন যে না, আপনারা যে যার মতো করে গ্রুপ করে কাজ করবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন এখানে দেখেন, মেইনলি অ্যাসাইনমেন্টটার পারপাস হচ্ছে আপনি থিওরির সাথে প্র্যাকটিসের রিলেট করবেন। আমার কথা বুঝতে পারছেন? থিওরির সাথে প্র্যাকটিসের আপনি রিলেট করবেন। এই রিলেটটা আপনি কিভাবে করবেন? আমি যা যা পড়াইছি শুধু ওই কন্টেন্ট গুলাই পিক করবেন, এর বাইরে কোনো কন্টেন্ট পিক করবেন না। যেমন অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এটার ইন্টারডিসিপ্লিনারি ইনফ্লুয়েন্স, মানে যারা আপনার এই চ্যাপ্টার 1-এ যারা প্রেজেন্ট করবেন তারা শুধু এই বিষয়গুলাই কভার করবেন। পাশাপাশি হচ্ছে এই বিষয়গুলো যে অর্গানাইজেশন এজ ওপেন সিস্টেম, এই যে ওপেন সিস্টেম, এখানে এই সিস্টেমটা ধরেন আপনারা পাওয়ার পয়েন্ট বানাবেন। তো বানানোর পরে এরপরে আপনি একটা এক্সাম্পল দিবেন কোন একটা কোম্পানির, একটু লেখা নেন আপনারা, পরে কিন্তু ভুলে যাবেন। আমি আজকের পরে
অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু আমি কথা বলবো না। একটু লেখা নেন সবাই, একটু লেখা নেন। এক্সাম্পলটা লেখা নেন। যেমন ধরেন an open system view of organization। এই আপনাদের না ভিডিও অন করতে বললাম, মাত্র 3টা ছেলে মেয়ে ভিডিও অন করে রাখছে। ভিডিও অন করেন, তত সব ফাঁকিবাজি। মানে আপনাদের বইসা পড়াশোনা করতে ইচ্ছা করে না, না? মানে সুযোগ পাইলে আপনারা মানে খালি রেস্টিং মোডে চলে যান। এই 48, 87 আপনারা ভিডিও অন করেন তো। ওই একজন কাজ করবে, বাকিরা কাজ করবেন না, পড়াশোনা করবেন না, এগুলা কিন্তু হবে না। শোনেন, যেমন ওপেন সিস্টেম ভিউ অফ অর্গানাইজেশন, এটা যে গ্রুপ নেবে তারা আগে হচ্ছে এটা এক্সপ্লেইন করবে, এরপরে যে কোনো একটা কোম্পানি পিক করবেন, যে কোনো একটা কোম্পানি, এবং ওই কোম্পানির ক্ষেত্রে ওপেন সিস্টেম ভিউটা কিরকম এটা আপনি বলবেন। যেমন ধরেন আমরা পিক করলাম, ধরেন আপনার কোহিনুর কেমিক্যালস, আপনি লোকাল ফার্ম পিক করবেন, ঠিক আছে? তো কোহিনুর কেমিক্যালস এর ক্ষেত্রে এই ওপেন সিস্টেম ভিউটার বিষয়ে আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন এইটা যে অবশ্যই তাদের তো ইনপুট লাগে, ঠিক না? ম্যাটেরিয়াল, ক্যাপিটাল, হিউম্যান রিসোর্স লাগতেছে। আবার কোহিনুর কেমিক্যালস এর এই টাস্ক এনভায়রনমেন্ট থেকেও তাদের উপরে কিন্তু ইম্প্যাক্ট আছে। কম্পিটিটর, তাদের ইউনিয়ন, আইন কানুন, দেশের এই যে রেগুলেটরি এজেন্সি, তাদের কাস্টমার, তাদের ইম্প্যাক্ট আছে না? কোহিনুর কেমিক্যালস এর উপরে আছে। পাশাপাশি কি তাদের আউটপুট আসতেছে এই সিস্টেমের মাধ্যমে, এই টাস্ক, স্ট্রাকচার, টেকনোলজি, পিপল, এদের দ্বারা তাদের আবার আউটপুট আসতেছে। তো যারা করবেন তারা হচ্ছে এরকম, আপনারা যদি 4 জন থাকেন মেম্বার, 4 জন এরকম 4টা টপিকে করবেন। তারপর ফর্মাল অর্গানাইজেশন, ইনফর্মাল অর্গানাইজেশন, এটার উপরে করবেন। যে কোনো একটা কোম্পানি পিক করেন, কোম্পানি পিক করে ধরেন গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের ফর্মাল অর্গানাইজেশন কোনগুলা, এগুলো আপনি একটা স্লাইডে বললেন। প্রথমে কিন্তু আপনি এটা বলবেন যে ফর্মাল অর্গানাইজেশন, যেখানে ফিগার আছে শুধু ফিগারটা দিয়ে দ্যাটস এনাফ। আপনারা যদি মনে করেন যে এখান থেকে ছবি তুলে বা হচ্ছে পিডিএফ থেকে ইয়া করে বসাবেন, তাও বসাতে পারেন, সমস্যা নেই। আমার কথা বুঝছেন? পিডিএফ থেকে কেটে বসাবেন, বসান, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যেটা চাচ্ছি যে আপনারা রিলেট করতে পারেন কিনা যে ইনফর্মাল অর্গানাইজেশন, গ্রামীণ ফোনের কোন কোন বিষয়গুলা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কারো কোশ্চেন থাকলে একটু করেন। স্যার শুধু কি ফিগার গুলোই হচ্ছে এক্সপ্লেইন করব আমরা? না, আমি আপনাকে বলছি যেমন ধরেন আপনি ওপেন সিস্টেম ভিউ, এটার উপরে আপনি কথা বলবেন। সেই ক্ষেত্রে আপনি ফিগার দিলেন, এক্সপ্লেনেশন দিলেন, একটা এক্সাম্পল দিলেন। ফিগারটা একটা স্লাইডে, এক্সাম্পলটা একটা স্লাইডে, এরকম হইলেও হবে। না, শুধু ফিগার না, আমি বলছি আমি যে টপিকগুলো পড়াইছি, আমি চ্যাপ্টার 1টা শুধু এক্সাম্পল হিসেবে বললাম আর কি আপনাদের। যারা এটার উপরে করবেন তারা কি করবেন, যে অর্গানাইজেশন বিহেভিয়ারের ডেফিনেশন, ইন্টারডিসিপ্লিনারি ইনফ্লুয়েন্স, ওপেন সিস্টেম ভিউ অফ অর্গানাইজেশন, ফর্মাল এন্ড ইনফর্মাল অর্গানাইজেশন, নিজেদের মতো কইরা নিজেরা মানে ডিভাইড করে নেবেন। আর যদি কোনো গ্রুপ মনে করে যে গ্রুপ থেকে একজন টোটালটা প্রেজেন্ট করবে, এটাও হইতে পারে। যদি আপনারা মনে করেন যে গ্রুপের একজন সে প্রেজেন্ট করবে, এটাও সমস্যা নাই। তবে একটা জিনিস মনে রাখেন যে এটা মানে প্রেজেন্টেশনের যে বিষয়টা, এটাতে আসলে আমাদের ভীতিটা কাটানোর জন্য প্রেজেন্টেশন করতে পারাটাই ভালো। তো এটা আপনাদের ডিসিশন। আপনারা যদি আমাকে বলেন যে স্যার এক এক গ্রুপ থেকে এক একজন করবে, আমার সমস্যা নেই। আর যদি সবাই করতে চান সবাই করবেন। এখন আপনার গ্রুপগুলোকে এখন করে ফেলতে পারবেন? স্যার রুল অনুযায়ী করলে ভালো হয়। আপনাদের ইচ্ছা, আমি তো শুরুতেই বলছি। কিন্তু যখন শোনেন অ্যাসাইনমেন্ট, যখন হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টের কন্টেন্ট জমা দিবেন, আমার কথা বুঝছেন? যখন অ্যাসাইনমেন্টের কন্টেন্ট জমা দিবেন, ওই সময় রোলের যে সিরিয়ালটা, এটা যেন সিরিয়ালি থাকে। যাদের সিরিয়ালি থাকবে না
তারা একদম সরাসরি 0 পাবে। যেমন এখানে আমি দুজনের রোল দেখতেছি যে একজনের 67, একজনের 86। 67 এর নাম এবং রোল নাম্বার আগে থাকবে, 86 এরটা পরে থাকবে। ঠিক আছে, প্রেজেন্টেশন করেন আগে পরে সমস্যা নাই, কিন্তু আমার তা না হইলে হচ্ছে মার্কসটা তোলার ক্ষেত্রে আমার খুব সমস্যা হয় এটা। এই যে বললাম না, তারপরেও দেখবেন যে দুইটা একটা গ্রুপ এই কাজটা করবেন। মানে প্রতিবারই বলি, প্রতিবারই এরকম করে এবং প্রতিবারই এই নর্মাল ভুলের জন্য সাফার করে। আপনাকে কোনো হার্ড কপি আচ্ছা হার্ড কপি দেন, কারণ অ্যাসাইনমেন্ট তো একটা ইয়া থাকলে ভালো, একটা এভিডেন্স থাকলে ভালো। আপনারা যে ইয়া কাজ করবেন এগুলা হার্ড কপি দিয়ে 1 কপি করে, নাম রোল সহ। এটা আমার জন্য ইভালুয়েট করতে সুবিধা হবে। এখন যদি আপনারা গ্রুপ করতেন, ওই ক্ষেত্রে চ্যাপ্টার 1 কারা কাজ করবেন বা কোন চ্যাপ্টারে কারা কারা করবেন এটা হয়তো এখনই ঠিক হয়ে যেত। অথবা আপনারা যদি চান যে আরো কিছুদিন ক্লাসের পরে করবেন, সেটাও করতে পারেন, সমস্যা নেই। তবে কোন গ্রুপ কোন চ্যাপ্টারের উপরে করবে এটা আলটিমেটলি ঠিক করে দেবো আমি। ঠিক আছে, তো আপনারা কি গ্রুপটা এখন করতে পারবে? স্যার আরো কিছুদিন ক্লাসের পরে তারপরে করি। তাই দেখেন কোন কোন চ্যাপ্টারের উপরে হচ্ছে আপনাদের করা লাগবে। এটার পজিটিভ বিষয়টা এটা, একটা গ্রুপ প্রেজেন্ট করবে, তাদের তো পড়া হবেই, বাকি যারা আছে তাদেরও কিন্তু রিভিউ হয়ে যাবে। ক্লাসে বাকি যারা থাকবে তাদেরও কিন্তু টাইম টু টাইম রিভিউ হবে। এবং আমি বলি আপনাকে যে এটা আসলে একটা ক্লাসের মধ্যে নেওয়া হবে না। প্রেজেন্টেশনটা আপনার হয়তো এই উইকে বা নেক্সট উইকে হয়তো একটা গ্রুপে নেওয়া হবে, যারা কিনা চ্যাপ্টার 1 এবং 2 এর উপরে করবে, দুইটা গ্রুপ। এই ক্ষেত্রে যেটা হবে, তাদেরও ক্লাস টেস্টের পড়াশোনাটা হবে, প্লাস যারা তাদের প্রেজেন্টেশনটা শুনবে তাদেরও পড়াশোনা হবে। বুঝতে পারছেন? তো দেখেন কোন কোন চ্যাপ্টার গুলো আলটিমেটলি আমি মানে কভার করব আর কি। একটা হচ্ছে আপনার এই যে ফার্স্টের চ্যাপ্টারটা এইটা, এরপর সেকেন্ড চ্যাপ্টার এইটা, পার্সোনালিটি, পারসেপশন, অ্যাট্রিবিউশন, অ্যাটিটিউড, ইমোশন এন্ড এথিক্স, মোটিভেশন এট ওয়ার্ক। আপনাদের অ্যাটিটিউডের চ্যাপ্টারটা মনে হয় আপনাদের এই ইয়া স্যার পড়াইছে নাকি? জি স্যার, তৌফিক স্যার এটা পড়াইছে স্যার। আচ্ছা আচ্ছা, তৌফিক স্যার পড়াইলে ওকে, ঠিক আছে। তৌফিক স্যার আর কোনটা পড়াইছে এখানে? এটাই শেষ করছে স্যার। আমি একটু এখানে যাই, আপনারা দেখেন আগে যে এই টপিক গুলা আপনাদের স্যার মানে কভার করছে কিনা। পেজ নাম্বার 52, এখানে কি পেজ নাম্বার 9 এ গিয়ে বইতে আছে? শোনেন, আপনি পড়াশোনা করলে ক্ষতি নাই, আপনি এক্সামে যতটুকু আসবে শুধু অতটুকুই পড়বেন, বিষয়টা এরকম না। মানে বই এখন মেজরে আসছেন, বই যেটা পড়ার পুরোটা পড়ে ফেলুন, কোনো সমস্যা নাই, কেউ তো না করবে না। যেটা স্যার পড়াবে ওইটাও পড়বেন, যেটা পড়ায় নাই ওইটাও পড়বেন, একটু সময় দেন। যার নলেজ যত ডিপ হবে ইন দ্য নিয়ার ফিউচার, তারাই আবার বেশি ভালো করবে। এই যে আপনাদের এত কিছু মাইনাস করে এইভাবে যে পড়াই, এটা আমার আসলে খুব খারাপ লাগে। আসলে কিছু করারও নাই, অনেকে মানে এই বিষয়টা অ্যাবজর্ব করতে পারেন না আপনাদের, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম টপিকই পড়তাম, বুঝছেন? কিন্তু আমরা এখন আসলে যদিও বাদ দিয়ে দিই, আমি আপনাদের এই মানে অনেকের হয়তো কষ্ট হয় এই জন্য। বিষয়টা আসলে উচিত না, কেন না, কারণ হচ্ছে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হন, বুঝছেন? এটা কোন চ্যাপ্টার? আচ্ছা এখন একটু দেখেন আপনাদের স্যার কি এগুলা পড়াইছে, একটু দেখেন তো। এবিসি মডেল,
জি স্যার পড়াইছে। একটু রেসপন্স করেন, হ্যাঁ, চুপচাপ থাকেন না। এবিসি মডেল পড়াইছে, ঠিক আছে? এটা পড়াইছে কগনিটিভ ডিসোনেন্স, জি স্যার। অ্যাটিটিউড ফরমেশন। জি স্যার এটাও পড়াইছে। আচ্ছা, এগুলা কি হয়েছে যে ওয়ার্ক রিলেটেড অ্যাটিটিউড, জব স্যাটিসফ্যাকশন? জি স্যার। ওসিবি, অর্গানাইজেশনাল সিটিজেনশিপ বিহেভিয়ার। জি স্যার। জি স্যার এটাও পড়াইছে। ওকে, এটা কাউন্টার প্রোডাক্টিভ বিহেভিয়ার। অর্গানাইজেশনাল কমিটমেন্ট এন্ড জব স্যাটিসফ্যাকশন। না স্যার এগুলো পড়াইনি। আচ্ছা, স্যার, এটা অর্গানাইজেশন অর্গানাইজেশনাল কমিটমেন্ট এন্ড স্যার, জব পড়াইছে। স্যাটিসফ্যাকশন এটা পড়াইছে। ethical behavior, factors that affect ethical behavior. জি স্যার এটা পড়াইছে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা তাহলে আমি টাচ করতেছি না, যেহেতু সবকিছু এখন স্যার কোন চ্যাপ্টারে আছে? স্যার নতুন চ্যাপ্টার শুরু করে নাই স্যার এখনো। আচ্ছা, আমি বলি আপনাদের, তাহলে এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি না, ঠিক আছে? আমি দেখি আমি আপনাদের জন্য লোডও বেশি না হয় ওইভাবেই যাব। সেই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, আমরা 4টা চ্যাপ্টারের উপরেই নেই। কিছু চ্যাপ্টার আছে একটু বেশি বড় চ্যাপ্টার, যেমন এই যে এখানে দেখেন পেজের সংখ্যাতেই বোঝা যাচ্ছে যে পার্সোনালিটি পারসেপশন অ্যাট্রিবিউশন 34 to 52, মানে পেজ নাম্বারই বেশি। স্যার এখনো নতুন চ্যাপ্টার শুরু করে নাই না? আমার কথা বুঝতে পারেন না আপনারা? স্যার কি নতুন চ্যাপ্টার শুরু হ্যাঁ করছে? স্যার। না স্যার শুরু করে নাই এখনো। আচ্ছা, স্যার নতুন চ্যাপ্টার শুরু না করলে আপনারা তাহলে লিডারশিপের চ্যাপ্টারটা তাহলে আমি পড়াবো, ঠিক আছে? এটা কিন্তু স্যারকে তাহলে একটু আপনারা বলে দিন। সিয়ার, আপনি যে আছেন, স্যার। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার একটা কোর্স আউটলাইন দিছিল স্যার আমাকে। হ্যাঁ, ওই আউটলাইনটাতে আসলে একটু মিসম্যাচ হয়ে গেছে। অ্যাটিটিউডের চ্যাপ্টারটা আসলে এটা আমি পড়াই, কিন্তু ওইখানে সম্ভবত আপনাদের জাকারিয়া আরিফিন স্যারের নাম ভুলে ছিল আর কি। স্যার এখানে হচ্ছে চ্যাপ্টার 6, 7, 8 আর 9 স্যার, এই কয়টা চ্যাপ্টার স্যার চ্যাপ্টারের তৌফিক নাম স্যারের। বললেন না আপনি, কাইন্ডলি একটু টপিকের নাম বলেন, একটু চ্যাপ্টারের হেডিংটা বলেন। জি স্যার, চ্যাপ্টার 6 স্যার পাওয়ার এন্ড পলিটিক্যাল বিহেভিয়ার। কি বলতেছেন আপনি, আরেকবার বলেন। স্যার পাওয়ার এন্ড পলিটিক্যাল বিহেভিয়ার, এটা হচ্ছে চ্যাপ্টার 6। এখানে তো দেখাচ্ছে লার্নিং এন্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট। আচ্ছা, পাওয়ার এন্ড এটা পলিটিক্যাল। হচ্ছে বইয়ের 11তে। আচ্ছা, এটা কার নাম আছে একটু দেখেন। স্যার তৌফিক স্যারের নাম আছে। আচ্ছা, এগুলো আমি গ্রিন করে দিচ্ছি, ঠিক আছে? পাওয়ার এন্ড পলিটিক্যাল বিহেভিয়ার। লিডারশিপে কার নাম আছে? তারপর হচ্ছে স্যার লিডারশিপ এন্ড ফলোয়ারশিপ, এটা হচ্ছে স্যার তৌফিক স্যার। ওকে, তৌফিক স্যার। তারপর এরপর হচ্ছে স্যার অ্যাটিটিউড। কনফ্লিক্ট এন্ড নেগোসিয়েশন। আমার কথাটা আগে শুনেন। অ্যাটিটিউড, ইমোশন এন্ড এথিক্স, এটাতে কার নাম আছে? স্যার এটাতেও তৌফিক স্যারের নাম আছে। আচ্ছা, এটা তো তৌফিক স্যার আছে, সমস্যা নাই। এরপর তারপর হচ্ছে স্যার কনফ্লিক্ট এন্ড নেগোসিয়েশন, হ্যাঁ, এটা এটাও তৌফিক স্যার। ওকে। আর আরেকটা হচ্ছে স্যার অর্গানাইজেশনাল কালচার। অর্গানাইজেশনাল কালচার কালচার, এইটা এটা কার নাম? স্যার তৌফিক স্যারের। আচ্ছা, তাহলে এগুলাতে আমি তাহলে না যাই, এগুলা যেহেতু স্যারের নাম আছে এগুলাতে আমি না যাই। আর আমার নাম কোনগুলাতে আছে দেখেন, বলেন। স্যার অর্গানাইজেশনাল বিহেভিয়ার এন্ড অপরচুনিটি। ওকে, তারপর তারপর হচ্ছে স্যার পার্সোনালিটি পারসেপশন এন্ড অ্যাট্রিবিউশন। ওকে, এরপর তারপর স্যার মোটিভেশন এট ওয়ার্ক। হ্যাঁ, দেন ওয়ার্ক টিমস এন্ড গ্রুপস। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা থাকবে। আর কোন চ্যাপ্টার? না স্যার। ওকে,
তো সেই ক্ষেত্রে দেখেন এই কয়টা হইলো, 5টা। আপনারা অথবা আপনারা 5টা গ্রুপও বানাইতে পারেন, তবে একটা সমস্যা যেটা আমি বলি আপনাদের, যে এই চ্যাপ্টারটা খুব ছোট, বুঝছেন? এই অর্গানাইজেশন বিহেভিয়ার এন্ড অপরচুনিটি চ্যাপ্টারটা আসলে ছোট। তো আপনারা গ্রুপটা কিন্তু এখনই করে ফেলতে পারতেন, বুঝছেন? এটা ভালো হইতো। সেই ক্ষেত্রে এক একটা গ্রুপ এক একটা চ্যাপ্টার নিয়ে আগে থাকতে পড়াশোনা করতেন অ্যাসাইনমেন্টের পারপাসে। আগে থাকতে পড়াশোনা হইলে যেটা হয় কি, ক্লাসে আসলে ধরতে সুবিধা হয়। আমার কথা বুঝতে পারেন নাই? আমরা প্রেজেন্টেশন গুলা নিলাম ওইভাবে, যেমন ধরেন আপনার ক্লাস টেস্টে হয়তো 1 আর 2 এই দুইটার উপরে হবে, ক্লাস টেস্টের আগে এই দুইটা চ্যাপ্টারের প্রেজেন্টেশন নিলাম, বাকিগুলা পরে নিলাম। কিন্তু মানে ডিভাইডটা আগে থেকে হইলে আপনাদের জন্য সুবিধা, আপনারা হয়তো আগে থাকতে পড়াশোনা করতেন। আপনারা কি এখন পারবেন গ্রুপগুলা বানাইতে? আপনারা একসাথে পড়াশোনা করেন না এতদিন, নাকি এক একজন এক এক জায়গা থেকে আসছেন? মানে কেউ কি কাউকে চিনেন না, বা ক্লাসে কি মানে কারোর সাথে কারো পরিচয় নাই এরকম? না নাকি স্যার, সবার সাথেই পরিচয় আছে স্যার। তো পরিচয় থাকলে আপনারা কে কার সাথে কাজ করবেন এই ডিসিশনটা নিতে কি এত সময় লাগে? আমার স্যার একটু বলুন। আর 3 জন বাকি আছে তো স্যার ক্লাসের, আর হচ্ছে স্যার এখন ওই 3 জন স্যার কি ভিআইপি? না স্যার, মানে স্যার রুলাইজ দিলে আর কি স্যার আমার মনে হয় স্যার ভালো হয় স্যার। আচ্ছা, ভোটিং করি। রোল ওয়াইজ কয়জন চান একটু হাত তোলেন। হাত তোলা লাভ নাই, এখন দেখতে পারবো না, একটু সময় নেই। এখন হাত তোলেন, কারা রোল ওয়াইজ চান তারা একটু হাত তোলেন। 1, 6 জন, 7 জন, 8 জন। এই 8 জনই চান? আর বাকিরা কি রোল ওয়াইজ চায় না? আর রোল ওয়াইজ চান না কয়জন? হাত নামায় ফেলেন, যারা রোল ওয়াইজ চান তারা নাম নামায় ফেলেন। 8 জন চায় রোল ওয়াইজ। আর রোল ছাড়া এইভাবে নিজেদের ইচ্ছা। একজন, একজন চায়। আজকে কি পার্টিসিপেশন কম নাকি? 20 জন পার্টিসিপেট, 3 জন। 3 জন চায় নিজেদের মতো। যে 3 জন চায় যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এটা, যে 3 জন নিজেদের ইচ্ছা মতো চায়, এরা কারা জানেন? এরা এরা আসলে কমফোর্ট জোনে থাকতে চায়। কমফোর্ট জোন মানে বুঝেন? সে এই কয়েকজন ছাড়া বাকিদের সাথে সে কাজ করে হয়তো সে আনকমফোর্টেবল ফিল করে। এটা অনেক কারণ আছে। কারণ হচ্ছে আপনারা তার সাথে তার অতীত অভিজ্ঞতাগুলো হয়তো ভালো না, অন্যদের সাথে কাজ করার, ফাঁকিবাজি করছে সাথে ছেলে পেলে। তবে মনে রাখেন, আমার ক্ষেত্রে আসলে ফাঁকিবাজির স্কোপটা অনেক কম। কম কেন? আমি কিন্তু অ্যাসাইনমেন্ট সেশনাল গ্রুপে যেগুলো আছে, আমি কিন্তু ইভ্যালুয়েশনটা করি ইন্ডিভিজুয়াল। আপনাদের এই অভিজ্ঞতা থাকার কথা আমার সাথে, যেহেতু আপনাদের আগে কোর্স ছিল, ঠিক না? করেন আপনারা তাহলে, বেশিরভাগ যেহেতু রোল ওয়াইজ চান, রোল ওয়াইজ করেন। তাহলে শুরুর রোল কয়জন আছে আপনাদের? শুরুর দিকে রোল কার কার? এক গ্রুপে কয়জন করে হবে? এক গ্রুপে করেন আপনারা 23 জন স্টুডেন্ট, তো 5টা করেন। প্রথমটার জন্য বেশি নিয়ে এখন না। হচ্ছে 24 জন স্যার। 24 জন? জি স্যার। 5টা হইলে তো করেন 5 জন করে করেন, 5 জন 6 জন করে করেন। অথবা হচ্ছে প্রথম চ্যাপ্টারটার জন্য 4 জন থাকুক। এই চ্যাপ্টারটা আসলে ইয়া আর কি ছোট, বাকিগুলা হয়তো বেশি মানুষ নিতে পারেন। তো প্রথম দিকে কোন 4 জনের রোল আছে একটু বলেন। স্যার আইডি 2, 3,
6 and 11. ওকে, 2, 3, 6, 11। আপনারা কি ক্লাসে আছেন সবাই? যে কটা রোল আমি লিখলাম চ্যাট বক্সে, জি স্যার। এই 2, 3, 6, 11 একজন জি স্যার বললো, বাকিরা কিছুই বললো না। জি স্যার আছি। আছেন? ওকে, আপনাদের মধ্যে তাহলে কে কে এই 4 জনের মধ্যে লিডার কে হবে? স্যার বাকি দুইজন তো এখনো স্যার ক্লাসে নাই, আমরা নিজেদের মধ্যে স্যার আলোচনা করে আপনাকে জানাইলে স্যার সুবিধা হইতো। আমার কোনো কিছু জানার দরকার নেই, কে লিডার কে ফলোয়ার আমার তো জানা দরকার নেই। মানে আমি এখন যেটা চাচ্ছি যে আপনাদের এই 4 জনের থেকে একজনের কাছ থেকে তো কমিটমেন্ট নেওয়া লাগবে, বা মানে তার তো ফেসটা অন্তত আমার দেখা লাগবে। আচ্ছা, এই 4 জন গেল। আপনারা হচ্ছে চ্যাপ্টার 1, আপনার নাম কি? স্যার আইডি 11 ইসমাইল সিয়াম। আচ্ছা, ইসমাইল সিয়াম, আপনি কাজ কি করতে হবে বুঝতে পারছেন কিনা? জি স্যার। যারা আসে নাই তাদের তো বলতে পারবেন কিনা? জি স্যার পারবো। ওকে, সমস্যা নেই। তাহলে আপনারা চ্যাপ্টার 1 এর কাজ শুরু করেন, ঠিক আছে? জি এবং স্যার। এই উইকে না হইলেও নেক্সট উইকের মধ্যে আমি আপনাদের বলবো চ্যাপ্টার 1 যেহেতু শেষ হয়ে গেছে, এটা কবে ইয়াটা আপনারা দিবেন, ঠিক আছে? নেক্সট উইকে, এই উইকে না থাক। আচ্ছা, এখন শুনেন সিয়াম, জি সময় স্যার। পাবেন, সময় পাবেন হচ্ছে আপনারা 15 মিনিট। টোটাল ক্লাস কিন্তু সময় পাবেন না, জি ক্লাসের স্যার। 10 থেকে 15 মিনিট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরের আইডি কাদের? সিয়ার? স্যার 13, 17, 23 and 35. 35। আমরা 4টা করে কি নেব? আচ্ছা, এটা 5 জনে করেন, এটা আরেকটা রোল বলেন। তাহলে স্যার 37. 37 কারা আছে এই গ্রুপে? এই ক্লাসের মানুষজনকে আছে এই গ্রুপের? আমি যে আইডি গুলা লিখলাম, আছি স্যার। 37। জি স্যার। আচ্ছা স্যার। বলেন, একজনের নাম বলেন। হ্যাঁ, 5 জনের থেকে একজন বলেন যে কার সাথে কথা বলবেন। স্যার মোহাম্মদ রাকিব হাসান, আইডি 23। মোহাম্মদ রাকিব হাসান। রাকিব হাসান। হ্যাঁ, রাকিব, জি আমাকে স্যার। শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। আচ্ছা, আপনার কি সবাই আছে এখন ক্লাসে আপনারা? জি স্যার জি সবাই স্যার। আছে। ওকে, তাহলে আপনারা থাকলে একটু দেখে নেন সবাই। আমি চ্যাপ্টার অন করে, আপনারা কি বই দেখতে পাচ্ছেন, পেজটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা অনেক কিছুই শুরু করি, গতবারও হয়েছিল এটা সেটা করানো, কেস টেস, পরে আসলে দেখা যায় কি স্টুডেন্ট আপনার, বিশেষ করে আপনাদের সিনিয়র বেসটা মানে রেসপন্সিভ ছিল খুবই কম, কাজ টাজ দিলে করতো না, পড়াশোনা বেশি করতো না। এই যারা 7th উঠলো আর কি, কয়েকজন আছে এদের মধ্যে ভালো, ম্যাক্সিমাম এমনই। এই জন্য দেখা যায় কি একটা সময় পরে আসলে এগুলার হয় না। আচ্ছা, এখন রাকিব, স্যার। আপনি দেখেন আপনাদের কাজ কি। আপনারা স্লাইড বানাবেন, এই যে দেখেন আমি যে টপিক গুলা পড়াইছি এগুলোকে নোট ডাউন করছেন? জি স্যার। ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন, এরপর হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা প্রেজেন্ট করবেন। হোয়াট মেজর চ্যালেঞ্জ মাস্ট ম্যানেজার ওভারকাম টু রিমেইন কম্পিটিটিভ? অ্যান্সার কি হবে? সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ, কালচারাল ডিফারেন্স, হফস্টিডের থিওরি। ওদেরকে যা বলছি সেটাই। আপনারা ডায়াগ্রাম এখান থেকে নিতে চাইলে নেন আপনাদের সুবিধার জন্য। শুনেন, স্লাইডে অনেক বেশি কিছু লেখেন না আর কি, যতটুকু দরকার আপনার জন্য অতটুকুই লেখেন। আর এই যে এইখানে এই হফস্টিডের থিওরি এগুলাও আসবে, ডাইভার্স ওয়ার্কফোর্স এখানেও আসবে। এখান থেকে আপনারা নিজেরা পড়বেন, পড়া
আপনাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে ওই বিষয়গুলোই থাকবে আর কি। ডাইভার্সিটি, জেন্ডার, এথনিক, এজ ডাইভার্সিটি, এবিলিটি, ভ্যালুইং ডাইভার্সিটি, বেনিফিটস এন্ড প্রবলেম। হ্যাঁ, ডাইভার্সিটি, বেনিফিটস এন্ড প্রবলেম এটাও থাকবে। কিন্তু এথিক্যাল ডাইলেমা, হ্যাঁ এথিক্যাল ডাইলেমা এটাও থাকবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, আপনারা হয়তো পড়বেন কিন্তু সবকিছু এক্সামের জন্য হোক বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য হোক সবকিছু কিন্তু তুলবেন না। আপনারা কি দেখছেন যে এখানে আমি কিন্তু অল্প কিছু লাইন মার্ক করে রাখছি, ঠিক না? জি স্যার। তো এগুলা এখনো সেকেন্ড চ্যাপ্টার যেহেতু শেষ হয় নাই, আগে সেকেন্ড চ্যাপ্টার শেষ হোক, আরো একটা ক্লাস হোক, তারপরে হচ্ছে আপনারা কাজ শুরু করেন। চেষ্টা করবেন মানে প্র্যাকটিসের সাথে রিলেট করার জন্য। এটার জন্য আপনার কোনো কোম্পানি যাওয়া লাগবে না। আপনি যেমন ধরেন আমি বলি যে ডাইভার্সিটি, বেনিফিট এন্ড প্রবলেম, ঠিক আছে? কি বেনিফিট আছে, কি প্রবলেম, রাকিব কি শুনতে পাচ্ছেন আমার কথা? ইয়েস স্যার। তো এই বেনিফিট এবং প্রবলেম বলার সময় আপনি এই টেবিলটা ধরেন আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে দিচ্ছেন, এর পরের স্লাইডে আপনি কোন একটা কোম্পানি পিক করবেন যারা কিনা ডাইভার্সিটির বেনিফিট পাচ্ছে। এটা বাংলাদেশি কোম্পানি হইতে হবে এরকম না, ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানি হইতে পারে। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ডাইভার্সিটি থেকে সে কি বেনিফিট পাচ্ছে, প্লাস আপনারা নেট ঘাটাঘাটি করে যদি এরকম কিছু এক্সাম্পল বের করতে পারেন যে এইসব কোম্পানি এইভাবে ডাইভার্সিটি প্র্যাকটিস করে। আমি আপনাদের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি যখন আমেরিকাতে ছিলাম, ওয়ালমার্টে একবার গেলাম বাজার করতে। তো যাওয়ার পরে দেখি যে ওদের সেলসম্যান একজন, মানে যে হেল্প করে আর কি, আপনি যখন যাবেন এই ওদের গ্রোসারি সবগুলাতে হেল্প করার জন্য লোক থাকে, মানে একজন মেন্টালি ডিসেবল একজন মানুষ আছে, মানে সে কাজ করে। সে ধরেন আপনাকে হেল্প করতে পারবে, অত হেল্পও করতে পারবে না, একজন নর্মাল ওয়ার্কারের মতো, সুস্থ ওয়ার্কারের মতো হেল্প করতে পারবে না। তো সে আমাকে যে হেল্পটা করছিল, আমি হচ্ছে যে ইয়ারফোন কিনতে চাইছিলাম। তো সে আমাকে বলছিল যে ইয়ারফোন এটার থেকে ওইটা বেটার হবে। তার কথা বুঝতেও একটু সমস্যা হয়, তার হাঁটতেও তার প্রবলেম হয়। তো ওয়ালমার্টের মতো একটা কোম্পানি তারা কেন রাখছে এরকম একজন এমপ্লয়ি? আপনারা কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? তারা কেন রাখছিল এই জন্য যেন ওয়ার্কফোর্সটা ডাইভার্স হয়। তারা এই যে তারা এই কাজটা করছে, দেখেন কোন কোন কাস্টমার যে তাদের হয়তো একটু কষ্ট হবে প্রোডাক্ট কিনতে, যে এই ওয়ার্কার এত হেল্প করতে পারতেছে না, কিন্তু বেনিফিটটা দেখেন, আপনার মনে কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে ওয়ালমার্টের ব্যাপারে, যে তারা ডিজেবল যারা তাদেরকে চাকরি বাকরির সুযোগ করে দিচ্ছে। এবং এটা কিন্তু আপনার কোম্পানির ইমেজের জন্য খুবই দরকার। কোম্পানির ইমেজে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। আমার কথা বুঝছেন? জি স্যার। এইরকম আপনারা এই যেমন এখানে অ্যাক্ট আছে, বাইরের দেশের অ্যাক্ট, আইন টাইন এগুলার কথা বলা আছে, এগুলো আপনাদের ওইভাবে দেখার বা ইয়া করার দরকার নাই। পড়তে চাইলে পড়তে পারেন, নিজে জানার জন্য মানুষ অনেক কিছুই পড়তে পারেন, পড়তে পারলে ভালো। কিন্তু আমি যেটা চাচ্ছি যে আপনারা একদম টপিক সেন্টেন্স, যেগুলো আমি জানি না আপনারা জানেন কিনা যে টপিক সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়। আমি একটা এক্সাম্পল দিই, আমি আপনাদেরকে একবারে দেখাচ্ছি দাঁড়ান টপিক সেন্টেন্স কোনগুলো। যেমন ধরেন একটা টোটাল প্যারাগ্রাফের আইডিয়াটা পাওয়া যাবে এই সেন্টেন্স থেকে, জানেন? স্যার কিওয়ার্ড থেকে। হ্যাঁ, কিওয়ার্ড। এই ক্লাসের টাইম কি মানে বেশি হয়ে গেল নাকি? 1 ঘন্টা শেষ হয়ে গেছে না? আচ্ছা, এই সিয়াম, স্যার। আপনি কিন্তু কাউন্ট রেখেন, আজকে 2টা ক্লাস কাউন্ট করেন, ঠিক আছে? 1 ঘন্টার স্যার। করতেছে সবাই, এটা আমার উচিত ছিল মাঝখানে ব্রেক দেওয়া, আমার আসলে খেয়াল ছিল না। কি যেন বললাম, এই যেমন ধরেন এটা একটা কিন্তু টপিক সেন্টেন্সের মতো, দেখছেন? গ্লোবালি দ্য লিডারশিপ পিকচার ফর উইমেন ইজ ইমপ্রুভিং। এরপরে যেগুলো আছে সব হচ্ছে এই কথাটার ব্যাখ্যা। আমার কথা বুঝতে পারছেন?
তো এখন আপনার টপিক সেন্টেন্স গুলা মোটামুটি এক্সামের সময় মানে ফোকাস করতে হয়। এখন টপিক সেন্টেন্সটা পাওয়ার জন্য প্রথম যখন আপনি পড়বেন তখন হচ্ছে আপনাকে একটু পড়তে হবে আর কি, সবকিছুই দেখতে হবে। এর মধ্যে থেকে আপনি মার্ক করে রাখবেন যে কোন কোন লাইন গুলা ইম্পর্টেন্ট, যেগুলা আমার এক্সামের আগে আমি দেখা যাব, এক্সামের আগে যেন আমি এর বেসিসে লিখতে পারি। আরেকটা হচ্ছে সবাই একটু ফ্রি হ্যান্ড লেখার অভ্যাসটা করেন, যে 1 পেজ 2 পেজ 3 পেজ ইংরেজিতে লিখতেছেন কিন্তু কোনো ভুল হচ্ছে না, বড় ধরনের কোনো ভুল হচ্ছে না, নিজের থেকে লিখতে পারতেছেন। এই স্কিলটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আচ্ছা, যেটাই হোক, তো চ্যাপ্টার 1 এর যারা, তারা নেক্সট উইকের জন্য প্রিপেয়ার থাকেন। নেক্সট উইকে দেখি আমি অনলাইন ক্লাস দেব অর্গানাইজেশন বিহেভিয়ারে কোনো একটা, তখন আপনারা করেন। আর বাকি ইয়ারা যারা আছেন তারা চ্যাপ্টার 2 এর জন্য প্রিপেয়ার থাকেন। চ্যাপ্টার 2 এ আপনাদের কোন কোন টপিক পড়ানো হবে আমি একটু দেখাই দিচ্ছি আবার। সোশ্যাল এন্ড পলিটিক্যাল চেঞ্জ, প্রথমে হচ্ছে আপনার 2.1 2.2, মানে এই দুইটা জিনিস আর কি। 2.3 2.5 সামারাইজ করে পড়বেন আপনারা, সামারি করে পড়বেন, সবকিছু মনে রাখতে হবে, সবকিছু ইয়া করতে হবে এরকম না। প্রথম হচ্ছে যারা প্রেজেন্টেশন করবেন এই কোশ্চেনটার অ্যান্সার লাগবে, হোয়াট মেজর চ্যালেঞ্জ মাস্ট ম্যানেজার ওভারকাম টু রিমেইন কম্পিটিটিভ। এটার অ্যান্সার নিয়ে কয়েকবার কথা বলছি, তারপরেও আপনারা ভুল করবেন জানি। আচ্ছা, এটার উপরে করবেন গিট হফস্টিডের থিওরি, এটা থাকবে আপনাদের ডাইভার্সিটি কি, হোয়াট ইজ ডাইভার্সিটি, আর এই ডাইভার্সিটির বিষয় যে এথনিক ডাইভার্সিটি, যেমন ধরেন এথনিক ডাইভার্সিটি নিয়ে যারা বলবেন তারা কিন্তু বাংলাদেশের বেসিসে কিছু বলতে পারেন, বাংলাদেশেও কিন্তু মানে এথনিসিটি আছে, ঠিক না? জেন্ডার ডাইভার্সিটির ক্ষেত্রে বাংলাদেশের জেন্ডার ডাইভার্সিটির অবস্থাটা কি, এটা যদি আপনারা অ্যাড করতে পারেন, রাকিব একটু খেয়াল করেন যে এটা যদি আপনারা অ্যাড করতে পারেন যে আমাদের ওয়ার্কফোর্সে এখন উইমেন কিরকম আছে, বুঝছেন, মেল ফিমেলের রেশিওটা কিরকম, এগুলো একটু আপনারা দেখবেন পান কিনা স্টাডি করে। ক্লাস সিলিং কি জানেন, করছেন আগে? ক্লাস সিলিং সামনের ক্লাসে পড়াবো না এগুলো। এজ ডাইভার্সিটি, এবিলিটি ডাইভার্সিটি, ডাইভার্সিটি বেনিফিট, ডাইভার্সিটির বেনিফিট এন্ড প্রবলেম জাস্ট এই টেবিলটাই এনাফ, এর বাইরে আসলে দরকার নেই তেমন কিছু দেখা। এই যে এই টেবিলটা মার্ক করলাম যেটা, এটা থাকলেই হবে। আর যেটা বললাম যে ডাইভার্সিটির কারণে অর্গানাইজেশন যে বেনিফিট পাচ্ছে, এরকম কিছু গ্লোবাল ফার্মের যদি এক্সাম্পল দিতে পারেন ভালো। এরপরে এগুলা পড়া লাগবে না, শুধু এথিক্যাল ডাইলেমা যেগুলো আছে, যে কিছু এথিক্যাল ডিলেমা ফেস করে অর্গানাইজেশন, এমপ্লয়ি রাইটস, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, হুইসেল ব্লোয়িং, খুবই ইম্পর্টেন্ট বিষয়, হুইসেল ব্লোয়িং, অর্গানাইজেশনাল জাস্টিস, এগুলোও থাকবে আপনাদের। কোডস অফ এথিক্স খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কোডস অফ এথিক্স খুবই ইম্পর্টেন্ট একটা, এই যে এটা কিন্তু একটা কোডস অফ এথিক্স, এটাকে বলে, এটা জনসন এন্ড জনসনের ক্রেডো, আর এটাকে বলে ক্রেডো, জনসন এন্ড জনসন, এটা ওদের কোডস অফ এথিক্স, ওরা এটা মাইনা চলে, দেখছেন? তো আপনি যদি এরকম কোর্স অফ এথিক্স অন্য কোনো কোম্পানির পান, নেটে সার্চ করে দিতে পারেন, বা জনসন এন্ড জনসনেরটাই দিলেন। তো রাকিব, আপনারা এটার উপরে প্রিপারেশন শুরু করেন। আচ্ছা, কারো কি কিছু বলার আছে? জি বলেন, কে 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 কিছু বলতে চাইছেন? স্যার আমাদেরটা কি স্যার মিড এক্সামের আগে নেওয়া হবে স্যার, মানে গ্রুপ 2 স্যার? চ্যাপ্টার 1 and 2 মিড এক্সামের আগে নেওয়া হবে, কারণ হচ্ছে এগুলা মিড এক্সামের সিলেবাস গুলা হয়তো থাকবে। আমি যা চাইতেছি আপনাদের যে কয় ভাবে পারা যায় আপনাদের রিভিউ হোক, এটা অ্যাসাইনমেন্ট আকারে হোক, এটা আপনার যেভাবেই হোক, বুঝছেন? প্রেজেন্টেশনের বিষয়টাকে আমি আপনাদের বলি, ওই হাতে লেখা অ্যাসাইনমেন্টও আমি দিতে পারতাম, কিন্তু মানুষ আসলে প্রেজেন্টেশনে যে পরিমাণ ইনভলভমেন্ট মানুষের থাকে, এই পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবে, পড়াশোনা করবে, সে এঙ্গেজ থাকবে, এটা আসলে খুব বেশি থাকে, হাই থাকে। তো আমাদের ক্লাস টেস্ট আনুমানিক 1 মাস পরে হবে, ঠিক না?
1 মাস তো সময় পাবো। নেক্সট উইকে চ্যাপ্টার 1 এর যারা তারা করেন, এর পরের উইকে চ্যাপ্টার 2 যারা তারা করতে পারেন, বা নেক্সট উইকে মানে আমার মনে হয় যে 2 জন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসটা মানে অফ করে দিতাম আর কি। কারো কি আর কোনো কোয়েরি আছে? আপনারা মানে অন্যভাবে নিয়েন না, মানে কিছু বিষয় একটু বলে দিই আর কি, যেহেতু আপনারা এখন বড় হচ্ছেন, কিছু বিষয় জানা দরকার। যেমন আপনার সবকিছুরই কিন্তু একটা এটিকেট বা ম্যানার আছে, বুঝছেন? আপনি ক্লাসে বসা বা ক্লাস করা, এটার যেমন কিছু ম্যানার আছে। যেমন ধরেন আমরা অনেক সময় হাত পা এদিক সেদিক করি ক্লাসে বসে, অনেকে হাই তুলি। হাই তোলারও কিন্তু একটা ম্যানার আছে। আপনি যখন এই লেভেলে তো সবসময় থাকবেন না, ঠিক না? একটা সময় পরে হয়তো মানে আরো একটু বড় পজিশনে যাবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনার জন্য সমস্যা, আপনার জন্য এগুলা এম্বারেসিং সিচুয়েশন ক্রিয়েট করবে। তো এগুলা আসলে আপনাদের বলাও ঠিক না, আপনারা ইউনিভার্সিটিতে পড়েন। তারপরে আমার মনে হয় যে এগুলার দিকে একটু খেয়াল রাখেন, বিশেষ করে আমাদের দেশের কালচারে এগুলা কিন্তু সিগনিফিকেন্ট। এগুলা কিন্তু আপনাকে যে কোনো সোসাইটিতে যে কোনো সিচুয়েশনে ম্যানারলেস হিসেবে আইডেন্টিফাই করবে, বুঝছেন? এগুলো একটু সাবধান, এগুলো একটু মানে কেয়ারফুল থাকেন আর কি। আচ্ছা, এখন ক্লাস আপনারা কেউ কিছু কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে ক্লাসটা অফ করে দিই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা লগ আউট করেন তো, সবাই লগ আউট করতে থাকেন একজন একজন করে। লগ আউট করেন তো।